দর্জি আর চাষবাস, এটা বেশি তো। দুটোর আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। এনার্জি আছে? ঠিক আছে, আমি দুটোই উদাহরণ দিচ্ছি। দর্জি ভাইরা বলুন, 2011 সালেই আমি বলছি। দাঁড়া, মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছেন। গিভ অ্যান্ড টেক পলিসি হয়তো ভাই, হ্যাঁ? আমি একটা উপহার দিলাম তোমাকে, তুমি আমাকে দেবে। তো আপনি মমতা ব্যানার্জিকে সরকার উপহার দিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও তো কিছু উপহার দিয়েছে। সেই উপহারটা অভিশাপ না আশীর্বাদ, সেটা আপনি মিলিয়ে নেবেন। আপনারা যারা দর্জির আছেন, আমি মিথ্যে কথা ভুল কথা বললে বলবেন, আমি শুধরে নেব। আমি ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। হয়তো আমার জানার কমতা আছে, ভুল বলে ফেলেছি, আপনি সঠিকটা জানিয়েছেন, আপনারটা আমি গ্রহণ করব, ভুলটাকে বর্জন করব। আমি স্টেজে নয় একটা জায়গায় মাইক ধরে শুধু একটা কথা বলেছিলাম, কি মাইক ধরে আমি একটা বক্তব্যে বলে দিয়েছিলাম যে একটা ঘটনা 4 তারিখে 2 তারিখের জায়গায় আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। বিধানসভায় একজন বিধায়ক 2 তারিখে ছিলেন এটা না বলে আমি 4 তারিখে ছিলেন বলে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম না, এটা আমার ভুল হয়েছে। আমি কি করলাম, পরবর্তীতে আমার ফেসবুকে আমার কি বলে আপনার অ্যাডমিনদেরকে দিয়ে আমি পোস্ট করিয়ে দিলাম যে আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছি, ওটা 4 হবে না 2 তারিখ হবে। আর আজকেও বলছি ওটা আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম, ডেটটা 2 তারিখ হওয়ার দরকার ছিল, আমি 4 তারিখ বলে ফেলেছিলাম। আমি শুধরে নিয়ে ছেলে ভাই, আমি যদি আজকে বক্তব্যে ভুল বলি আপনি শুধরে দেবেন, কাল থেকে আমি সঠিকটা বলবো। কারণ আমাকে ক্ষমতার মসনদে থাকতে হবে এটা নয়, আমাকে চাই মানুষকে সচেতন করতে। তো মানুষকে সচেতন করতে গেলে অসত্য পথ অবলম্বন করতে লাগে না, সঠিক পথ লাগে। আজ কাল পরশু দিন হবে। আজকে দেখুন দার্জিলিং এর ছেলেরা আইএসএফ করতে চাইছে, কালিম্পং এর ছেলেরা, দিনাজপুরের ছেলেরা, আলিপুরদুয়ারের ছেলেরা। 2021 তো ছিল না, ওখান থেকে লোকেরা সব দলে দলে আসছে, আইএসএফ করছে। নিশ্চিতভাবে সঠিক পথে আছি বলে তো। সঠিক পথে থাকলে একদিন না একদিন আমার জয় হবেই। আপনি দর্জির কাজ করেন, বলুন 2011 সালের আগে যতটা মেহনত করতেন, যে ইনকাম হতো, মমতা ব্যানার্জি শাসন আমলে আসলেন সেই পরিমাণ মেহনত করে কি ইনকাম হচ্ছে? কেউ বলতে পারবে না হচ্ছে। বরঞ্চ আজকের ডেটে বেশি মেহনত করছে, ইনকাম কম হচ্ছে। এবার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার? সরকারের। এই ইনকাম যাতে আরো বাড়ে একটা পলিসি নিয়ে এসেছিল বিগত সরকার, নবান্নটাকে পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে গার্মেন্টস হাব করতো, আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা আসতো, ওখানে এয়ারপোর্টে নামতো, সাঁ করে গাড়ি নিয়ে আসতো। ওই নবান্নটা এখন যেটা 14 তলাটা হচ্ছে, ওখানে বিজনেস করতো, আবার এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যেত। তাহলে আপনার এখানে মালটা আমেরিকায় চলে যেত, ইউরোপে চলে যেত, রাশিয়াতে যেত, অস্ট্রেলিয়াতে যেত, জাপানে যেত, জার্মানে যেত। যখনই বিদেশে যাবে, বিদেশের মার্কেটে বেচা কেনা কি আছে? ডলার। তাহলে আপনার মালটা ডলারে বিক্রি হতো, আপনার হাতে টাকাটা বেশি আসতো। আজকে মমতা ব্যানার্জি আপনাকে উপহার দিয়েছে, আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, আপনার দরকার ছিল 14 তলায় বসা, মুখ্যমন্ত্রী আপনাকে উপহার দিয়েছে 14 তলায়। কেন উঠবি রে তোরা? অনেকে না লিফটে ওঠে না। পশ্চিমবাংলার বিধানসভার আমি একটা বিধায়ককে জানি, নাম বলবো না, সে লিফট চাপে না, তার ভয় থাকতে পারে। এটাই তো মমতা ব্যানার্জি বুঝেছে। এত দর্জি ভাইরা, কারো যদি ভয় লাগে 14 তলায় লিফট করে উঠবে, আর না লিফটের হলে সিঁড়িতে উঠতে হবে, এত কষ্ট হয়ে যাবে, তোরা ফুটপাতেই বসে থাক। উপহার দিয়েছে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার উপহার দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছে ফুটপাত। তো আপনাকে ডিসাইড করতে হবে আগামী দিনে আপনার ওই সেলাই করা মালটা যেটা সেলাই করছেন, ওটা সঠিক মূল্য পাবেন, মজুরি পাবেন কি পাবেন না, এটা ডিসাইড করে কে? শ্রমমন্ত্রী। আর আপনার লজ্জা থাকা দরকার, আমি এর আপনাদের এই ভাষাই বলে যাচ্ছি। আপনি আপনার কষ্টের মজুরি পাচ্ছেন না, দোষটাও আপনার। 2021 সালে আপনি না ভোট দিলে তৃণমূলের পক্ষ থেকে শ্রমমন্ত্রী তৈরি হতো না। আপনার ভোট পাওয়ার পরে তৃণমূলের নেতাকে জিতালেন, সে 1.5 লক্ষ টাকা আপনি তার মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন, আর আপনি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি আপনার শ্রমের সঠিক মূল্যায়ন চান, সঠিক যদি মজুরি চান, তাহলে আগামী দিনে আপনাকে দায়িত্ব নিয়ে নতুন একটা শ্রমমন্ত্রী তৈরি করতে হবে, যে শ্রমমন্ত্রীর কাজ হবে যে সঠিক শ্রমের মূল্যায়ন করবে। দোস্ত আপনি শ্রমমন্ত্রী তৈরি করেছেন ভোট দিয়ে, তো আপনাকে উপহার দিচ্ছে। কিন্তু আপনি তৈরি করলেন, ওনার মাস গেলে 1.5 লাখ টাকার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। একটা মন্ত্রীর মাইনে 1.5 লাখ টাকা, আর বিধায়কের মাইনে 1,21,000 টাকা, এটা জেনে রেখো। হ্যাঁ,
আমারও 1,21,000 টাকা, ফোন খরচের জন্য আমাকে মাসে 5,000 টাকা দেয়, কিন্তু আনলিমিটেড 1 বছরের রিচার্জ কত? 4,000 টাকা মতো। ভাবতে পেরেছো তার মানে কত কি ফ্যাসিলিটি পাচ্ছে? একটু ভাবো তোমরা এবার, আপনাদের ভাবতে হবে। কি বললাম? একটু ভাবতে হবে। বলার কারণ হচ্ছে আমি তবে 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিই না, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমি নিই না। যদি কেউ নাই অপরাধ করবে না। আপনাদের লোকাল বিধায়ক যদি 1,21,000 টাকা নিজে সব রেখে দেয়, অপরাধ করবে না, এটা অপরাধ করবে না, এটা বলে যাচ্ছি, কেন ওটা ওনার জন্য। তাহলে আপনার দোষ, আপনি ভুল শ্রমমন্ত্রী বানিয়েছেন, আপনার শ্রমের মূল্যায়ন করছে না। শ্রমমন্ত্রীর কাজটাই তো এটা, যে একটা লোক এটাকে কি করতে হবে, তার দপ্তরে অনেক অফিসার আছে, হাজার হাজার মানে বছরে 1,000 কোটি টাকার হয়তো মাইনে চলে যায়। বোঝানোর জন্য বলছি দপ্তরের অফিসারদেরকে, কি যে 4টে শার্ট সেলাই করতে কত টাইম লাগছে, তো এইরকম ভাবে তৈরি হয়। 4টে শার্ট সেলাই করলে হয়তো একদিন কাভার হয়ে যাবে, একদিনে 4টে শার্ট সেলাই করতে পারলে। একটা দিন আপনি স্কিল লেবার, আপনি যখন সেলাই করছেন স্কিল লেবারে 450 টাকা কম করে রোজ পশ্চিমবাংলায়, কিন্তু 450 টাকা দিয়ে হয়? কেরলে 850 টাকা মতো, তো আমাদের এখনো বাড়াতে হবে। 4টে শার্ট সেলাই করলে যদি একদিন পার হয়ে যায়, তাহলে কি করতে হবে, 850 টাকা, যাতে ওর 800 টাকা হয়, তাহলে পার শার্ট সেলাইয়ে 200 টাকা করে নির্ধারণ করতে হবে। এটা কাজ কার? নওশাদ সিদ্দিকীর নয়, শ্রমমন্ত্রীর কাজ। যে শ্রমমন্ত্রীকে আপনি ভোট দিয়ে বানিয়েছেন এবং তাকে 1.5 লক্ষ টাকা মাসে দিচ্ছেন আপনি ট্যাক্সের টাকা থেকে মাইনে, সেটা করছে কি? এবার আসা যাক যারা এগ্রিকালচার, কৃষক যারা আছেন একটু হাত তুলুন। শুধু কৃষক যারা চাষবাসের সাথে যুক্ত, অল্প মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তার মানে হ্যাঁ কোথায়? হ্যাঁ, কৃষকের চাষবাস করে লস হয়ে যাচ্ছে, লস না হয় তার জন্য কি পশ্চিমবাংলার কোনো আইন আছে? আছে না নেই বলুন? আছে। লস না হয় সেই জন্য পশ্চিমবাংলা সরকারের একটা আলাদা বিভাগ আছে। কি বললাম? কৃষকরা চাষ করে লস না হয়ে যায় তার জন্য পশ্চিমবাংলা একটা আলাদা বিভাগ আছে, যেটাকে কৃষিমন্ত্রী বলা হয়। শুধু একটা নয়, এগ্রিকালচারাল মার্কেটিং, হর্টিকালচার, আর একটা 3-4টে ডিপার্টমেন্ট আছে, মানে এগ্রিকালচার অ্যালাইড, এর সাথে 3-4টে মন্ত্রী আছে, সবার মাইনে 1.5 লাখ টাকা করে। 4টে মন্ত্রী মানে মাস গেলে 6 লক্ষ টাকা মাইনে আপনারা দেন, এই কৃষকরাই দেন। এবার বলুন কাজের কাজ কি? তাদের কাজটা হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামকে নির্ধারণ করা। কৃষক যেন তার উৎপাদিত ফসলের সঠিক দাম পায়, লসে না রান করে, এটা তাদের কাজ। কৃষকদের ভালো থাকা, কৃষকদের পাশে থাকা, কৃষকদেরকে আপলিফমেন্ট করার জন্যই একটা মন্ত্রী, একটা না একাধিক মন্ত্রী আছে। ডাইরেক্ট এগ্রিকালচার মিনিস্টার আছে, এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার আছে, হর্টিকালচার মিনিস্টার আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার আছে। বুঝতে পারছেন? এই ধরনের সেক্টর আলাদা আলাদা আছে। আপনি বলুন তাহলে আপনার মন্ত্রী আপনার পাশে আছে? যদি আপনার মন্ত্রী সঠিকভাবে আপনার কাজ করতো, তাহলে এই কথা ভেসে আসতো না যে লসে রান করতে হচ্ছে। লসে না রান হয় তার জন্য 2004 সালে একটা কমিশন তৈরি হয়েছিল। আপনারা শুনছেন না? ছেড়ে দেবো ভাই, এনার্জি আছে তো? আমার কিন্তু কষ্ট হচ্ছে, সিরিয়াস বলছি, আল্লাহ নাকটা পুরো জ্যাম হয়ে গেছে। 2004 সালে না একটা কমিশন তৈরি হয়েছিল, স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল কৃষকদের আর্থসামাজিকভাবে আপলিফমেন্ট করার জন্য। সেই স্বামীনাথন কমিশনের কিছু সুপারিশ ছিল, 5টা দফায় সুপারিশ পেশ করেছিল 2002 থেকে 2006। সেখানে বলা হয়েছে সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, একটা ফর্মুলা বলেছিল, C+2 ইন্টু 50%। এটা হচ্ছে একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি আপনি বলছি। আপনাদের এখানে বেশি চাষ কি হয়? চাষবাস রে ভাই আমার, বলুন কি সবজি হয়? কফি, একটা সবজির নাম, মানে উদাহরণ দেওয়ার জন্য বলছি। ফুলকপি ধরছি, একটা কপি তৈরি করতে বাজারে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত কত টাকা আপনাদের খরচ হয় আপনারা জানেন? কৃষকরা জানেন? কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 3 টাকা, কোনো জায়গায় 4 টাকা, কোনো জায়গায় 5 টাকা খরচ হয়। আমি আপনাদের বলে দিচ্ছি, এটা নিয়ে যথেষ্ট আমি পড়াশোনা করেছি।
পড়াশোনা করি বলছি। মুফতি সাহেবরা যদি ফতোয়া দেয় বলবেন নওশাদ সিদ্দিকী অন্তত পড়াশোনা করে এটা বলেছে, ফতোয়া তো হুড়োহুড়ি। যাক, পড়াশোনা করে বলছে একটা সবজি চাষ করতে ফুলকপি যদি তৈরি হতে 3.5 টাকা খরচ হচ্ছে, সেই ফুলকপিটা আপনি মার্কেটে যে ক টাকায় বিক্রি করতে পারছেন বলেন? অ্যাভারেজ যদি ধরি আমি 4 টাকা অ্যাভারেজ, কখনো কোনো সময় 5 টাকায় 5.5 টাকাও বিক্রি করছেন, কোনো সময় 3 টাকায় 3টে কপি দিতে হচ্ছে। হ্যাঁ, হয়েছে না? হয় না আপনাদের? অ্যাভারেজ আমি 4 টাকা ধরছি, কিন্তু এটা তো নিয়ম নয়। এই দামটা নির্ধারণ হচ্ছে না বলি এটা হচ্ছে আপ ডাউন হচ্ছে। এই দামটা নির্ধারণ করার জন্য এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আছে। একটি লোককে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, শুধু জিতাননি, তাকে আপনি মাস গেলে 1.5 লক্ষ টাকা দিচ্ছেন আপনার ফলে দামটা যাতে ঠিকঠাক রাখার। সে আপনার কথা শুনছে না। আমার কথাকে আমি বুঝাতে পারছি আপনাদের? এই দাম ঠিক যাতে থাকে, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার একটা দপ্তর আছে, তার কাজটা হচ্ছে এটা দামটা নির্ধারণ করা। C+2 × 50%, সেটা কি বুঝাচ্ছি? এই একটা ফুলকপি তৈরি করতে আপনার 3 টাকা খরচ হচ্ছে, 3 টাকা, আর আপনি সময় দিয়েছেন, মেহনত করেছেন 3 টাকা, তাহলে কত হলো? 6 টাকা × 50%, কত দাঁড়াচ্ছে? 9 টাকা আসছে তো কম করে। আমি সহজে বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, স্বামীনাথন কমিশনের। সহজে বলছি, এত ফর্মুলাতে গেলে মাথার উপর দিয়ে যাবে, আমারও উপর দিয়ে যাচ্ছিল প্রথমে। দেখা দাও, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, এটা কে বলছে? স্বামীনাথন কমিশন। কি কি 3 গুণ? একটা হচ্ছে দাম, যেটা খরচ হচ্ছে, যে টাকা খরচ হচ্ছে তার সেম টাকা মেহনতে আমরা যাচ্ছে। কারণ আপনি কৃষক, আপনার তো সময়ের একটা দাম আছে, আপনার মাঠে যাচ্ছেন, সেই সময়ের দাম দিতে হবে না? আপনি 3 টাকা খরচ করছেন, 3 টাকার মেহনত আর 3 টাকা লাভ, তাহলে একটা ফুলকপি 9 টাকায় বিক্রি করতে হবে। দেখুন, আপনি ফুলকপি গড়ে 4 টাকায় বিক্রি করছেন, সেই ফুলকপি কিন্তু গড়ে আমি 20-25 টাকায় কিনছি যখন আমি খাচ্ছি কিনে। মধ্যখানে দালাল ফুইফোর, এটা আটকাবার জন্য তাহলে কৃষিমন্ত্রীর ওই এগ্রিকালচার অ্যালায়েড যারা মিনিস্টার আছে তাদের কাজ ছিল কি? দামটা নির্ধারণ করে দেওয়া, যে 9 টাকার নিচে ফুলকপি বিক্রি করা যাবে না, যারা মধ্যখানে কিনবে তাদেরকে 9 টাকার প্রয়োজন ওপরে কিনতে হবে, অ্যাজ পার গাইডলাইন অফ স্বামীনাথন কমিশন। সেটা হচ্ছে না। না হওয়ার ফলে কি হচ্ছে আমি বলে যাই। আজকে এখানে বসিরহাট উত্তর বিধানসভার কৃষকদের মাস গেলে মাসিক গড় আয় পরিবার পিছু 8,000 টাকার নিচে, কারো 6,000, কারো 4,000, কারো 12,000 হতে পারে। অ্যাভারেজ গড় হচ্ছে সারা পশ্চিমবাংলার কৃষকদের 8,000 টাকার নিচে মাত্র, ওটা মাথায় রাখবেন আপনারা। কিন্তু আপনি চলে যান বিহারে, বিহার বাদ দেন, আপনি চলে যান কাশ্মীরে। ভারতবর্ষের সব থেকে বেশি সেনা কোথায় আছে? কাশ্মীরে। ওই কাশ্মীরের কৃষকদের মাস গেলে মাসিক গড় আয় কত জানেন? 12,000 টাকার বেশি। পাঞ্জাবে চলে যান, হরিয়ানাতে চলে যান, তামিলনাড়ু চলে যান, কেরলা চলে যান, কর্ণাটকায় চলে যান, মাস গেলে 18,000-22,000 টাকার উপরে মাস গেলে ওই কৃষকরা ইনকাম করে। চলে যান আপনি মেঘালয় স্টেট, মেঘালয় রাজ্যে গিয়ে দেখবেন 30,000 টাকার বেশি ইনকাম করে। আপনিও কৃষক, মেঘালয়ের কৃষকরাও কৃষক, ওরা 30,000-এর বেশি ইনকাম করছে আর আপনি 8,000-এর নিচে। ভাবতে পারছেন? মধ্যখানে দালালে তো সব খেয়ে ফেলছে। ওই দালালগুলো কারা? ওই ফিরাদ হাকিমের আশেপাশে যে চোরগুলো বসে থাকে, আমি নাম ধরে বলছি তো, ওরাই তো সব দালালির কন্ট্যাক্ট নিয়ে রেখেছে। ওই মন্ত্রীদের আশেপাশে যেগুলো যে হুজুর করে ঘোরে, সব তাদের মধ্যে খুঁজলে দালাল পাবেন। তারা এখান থেকে আপনাকে, এই মার্কেটে প্রচুর মাল উঠেছে রে, বিক্রি করা যাবে না, আপনি চাষিভুষি মানুষ, আপনি কি সব নিজের নিয়েই ব্যস্ত, তাহলে কি করতে হবে? এই আর তো এবারে ফুলকপি উঠেছিলে 3 টাকায় 3টে দিবি। আমি চিন্তা করছি লস তো হচ্ছে, কিছু টাকা যদি চলে আসে দিয়ে দে। কিন্তু ওই দালাল ওই ফুলকপিটা নিয়ে গিয়ে আমি যখন আমার রান্না করে খাচ্ছি তখন আমাকে 20 টাকায় কেনা করাচ্ছে। কিন্তু স্বামীনাথন কমিশন যদি আপনি ফলো করতো রাজ্য সরকার, তাহলে কি হতো? উৎপাদিত ফসলের 3 গুণ দাম। আপনি এখন 3 টাকার ফসল 3 টাকাতে অনেক সময় বিক্রি করে দিচ্ছেন, ইনকাম হচ্ছে 8,000 টাকা। আর ওই 3 গুণ দামে যদি বিক্রি করতেন 3 আষ্টে, বলুন 3 আষ্টে, তাহলে আপনার হিসাব এখন মাসে আপনি কত টাকা ইনকাম করতেন? 20,000-এর ওপরে, 20 থেকে 24,000 হিসাব। তাই বলছো তো নাকি? আমি তো ভুংবাং যুক্তি দিয়ে বুঝিয়ে যাচ্ছি কি,
যদি মনে হয় ভাইজান আপনি যুক্তিটা ভুল হচ্ছে কেটে দিতে বলুন, আমার বক্তব্য তো ইন্টারনেটে ঘুরছে, তৃণমূলের এগ্রিকালচার মিনিস্টারের কাছে তো যাবে বক্তব্য, আমাকে কাটতে বলুন তাকে। তাহলে আপনি দেখুন, দেখতে আপনার 16,000 টাকা চুনা লাগিয়ে দিচ্ছে, আর আপনার বাড়ির মেয়েটার হাতে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, 1,000 ধরিয়ে 15,000-এর চুনা লাগাচ্ছে। এটা আপনাদের একটু মাথায় আনতে হবে। যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আপনার বাড়িটা ভেঙে যাচ্ছে, পানি হলে পানি পড়ছে, তার আপনার বাড়ি দিতে গেলে 20,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি পাবে না, সে আপনার বাড়ির মেয়েটাকে মাস গেলে 1,000 টাকা কি করে দিচ্ছে, কি কারণে দিচ্ছে? বুঝতে পারছেন কি বলছি? তো আপনারা যদি সুযোগ দেন, আগামী দিনে এগ্রিকালচার মিনিস্টার বানানোর আমাদেরকে, আমি কথা দিয়ে যাচ্ছি, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করব, কৃষকদেরকে আর্থসামাজিকভাবে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব মন্ত্রী কাঁধে তুলে নেবে। এবার আপনারা ডিসাইড করবেন ভাইজানদের সুযোগ দেওয়া দরকার আছে না নেই, আপনাদের হাতে সেটা ছেড়ে দিয়ে চলে গেলাম। আমি তো জোর করে আর বলতে পারি না যে কি বলে এটা আপনার, যে ভাইজান আপনি এই, আমি তো বলতে পারি না যে আমি, আচ্ছা আমি পীরের ঘরের ছেলে আমাকে ভোট দেয়, কথা কোনোদিন আমি বলেছি স্টেজ থেকে? ধর্ম নিয়ে রাজনীতি করেছি কোনোদিন বলেছি যে আমি মুসলমানের ঘরের ছেলে, সব মুসলমান আমাকে ভোট দাও? কোনোদিন বলেছি? মুসলিম মুসলিম ভাই ভাই এই স্লোগান আমি কোনোদিন তুলেছি? তাহলে আমাদের নামে বরঞ্চ ওরা মিথ্যাচার করে, আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। বরঞ্চ আমি বারবার বলি, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমার পরিচয় মাথায় টুপি, মুখে দাঁড়ি, আমার জায়গায় কেউ যদি গেরুয়া বসন পড়ে আসে, অসুবিধে কোথায়? ন্যায়ের কথা বলবে, নিরপেক্ষভাবে কথা বলবে, তাকে আমরা গ্রহণ করব। আমাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছেন না, তাই আমাদের সাথে নামে মিথ্যাচার করছে। আমি অনুরোধ করব, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন, আর এখন নিজের অবস্থানটা দেখুন, কোথায় ছিলাম আর কোথায় এখন এসেছি।